পারেন বা 4 উইকস বলতে পারেন। হুম। যদি কোনো অ্যাকুইট কন্ডিশন হয় তখন আপনি 1 উইকস বলেন, কিন্তু এটা তো মনে হয় না যে মানে আপনার কাছে কি মনে হয় এত ইম্পর্টেন্ট কিছু, না বা মানে যে বলতেও কোনো পারেন না। কেসের ক্ষেত্রে বলতেছি, মানে আমি কি মাথায় এটা রাখবো যে আমি 1 সপ্তাহ পরে ফলো আপ দিব? না, ইউজুয়ালি 2 উইকসই বলেন আপু। সব এত 1 সপ্তাহ ইজ লাইক টু আর্লি। হুম, 2 উইকস। এটাই। আচ্ছা, আমাদের বাদ ছিল হচ্ছে সার্জারি, সাইকিয়াট্রি, এই ২টা আজকে পড়ি আগে প্রথমে। তারপরে আমরা পড়বো কম্বাইন্ড স্টেশন আর টিচিং। তাহলে আর কি একটা মানে বড় পার্ট হয়ে যাবে। এরপরে আমরা যদি কমিউনিকেশন একটু শুরু করতে পারি, কিছু 2-1টা টপিক আজকে পড়বো, নাহলে একদম কালকে শুরু করবো। আজকে শুরু করবো আর কি কমিউনিকেশন, নাহলে শেষ করতে পারবো না। আচ্ছা, সার্জারিটা হচ্ছে খুবই সোজা, বুঝছেন? এখানে আপনি মনে রাখবেন যে 2টা কেস। আমি 2টা কেস পড়বো। একটা হচ্ছে প্রি অপারেটিভ, একটা হচ্ছে কি পোস্ট অপারেটিভ। আপনি অ্যারো দিয়ে লিখতে পারেন। প্রি অপারেটিভে একটা কেসই আপনার আসে, সেটা হচ্ছে আপনার ওই যে আমরা মানে আমি তো সার্জারিতে আমরা কাজ করি না, কিন্তু ইন্টার্নের সময় সার্জারি ডিপার্টমেন্টে কোনো অপারেশন হইলে করতো না, আপনার প্রি চেক করতো না, যে অ্যানাস্থেসিওলজিস্ট থাকে, তো ওইটাই এখানে করবেন। প্রি অপারেটিভে ও হচ্ছে কোলেসিস্টেক্টমি করবে। এর আগে ধরেন আপনি F2, আপনাকে বলছে যাও, যা পেশেন্টকে দেখো। মানে ওখানে আমরা কি করি তাইলে? একটা পেশেন্ট অপারেশন থিয়েটার ঢুকবে, তার আগে ওই পেশেন্টকে আমরা কি টেস্ট করি বা ইনভেস্টিগেশন বা এক্সামিনেশন করি বলেন তো? সায়মা আপু বলেন। জেনারেল ফিটনেস দেখি আপু। জেনারেল ফিটনেস, এক্স্যাক্টলি। এখন ধরেন আপনি জানেন যে ও কোলেসিস্টেক্টমি করতে যাবে, পেশেন্টও জানে, কিন্তু আপনি কি প্রথমেই ওর ইনভেস্টিগেশন দিয়ে শুরু করতে পারেন? যেহেতু এটা ইউকে, পারি না। তো যেটা আপনি একদম সোজাভাবে বাংলাভাবে মনে রাখবেন, আপনার কেস পড়তেও হবে না, ইভেন আপনার এটা খুইলা পড়তেও হবে না। আপনি জাস্ট আমার কথা মনে রাখেন, আমি পেশেন্টকে হেড টু টু কোশ্চেন করব, ঠিক আছে? এখন এই হেড টু টু আমি শিখাবো কিভাবে করতে হয়। আরেকটা ব্যাপার, আপনি মেডিসিনের স্টেশনে প্ল্যাব টুতে যদি আপনার কখনো মনে হয় আমি ব্ল্যাঙ্ক হয়ে গেছি, আমার কিচ্ছু মনে পড়তেছে না, সেক্ষেত্রে আপনি হেড টু টু কোশ্চেন শুরু করে দিবেন। মানে আপনি চুপ করে বসে থাকবেন না। হেড টু টু কোশ্চেন করলে অনেক সময় দেখা যায় আপনার আনসার বের হয়ে যায়। আচ্ছা, এখন আপনি যদি পেশেন্ট আসছে, তখন আপনি পেশেন্টকে প্রথমে একটু বলে নেবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর গোয়িং ফর দিস সার্জারি, আই হ্যাভ বিন আস্কড টু স্পিক টু ইউ অ্যান্ড আইল এক্সপ্লেন ইউ অ্যাবাউট দ্য সার্জারি। আপনি এতটুকু মানে একটা ইন্ট্রো দিলেন পেশেন্টকে। দেওয়ার পরে আপনি বলে নেবেন যে নাও আই এম গোয়িং টু আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন টু মেক শিওর দ্যাট ইউ আর ওকে বিফোর দ্য সার্জারি। এটা লাইক নর্মাল কনভারসেশন, নর্মাল কথা আর কি বললেন, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথমে এখানে আমরা একটু আইস কইরা নিই এই কেসগুলোর ক্ষেত্রে, কারণ আপনি কোশ্চেন করার আগে দেখা যায় পেশেন্টের অনেক কোশ্চেন থাকতে পারে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওকে, আই উইল আস্ক ইউ ফিউ কোয়েশ্চেন, বাট বিফোর দ্যাট ডু ইউ হ্যাভ এনি কনসার্ন অর এনি পার্টিকুলার এক্সপেকটেশন ফ্রম আস। প্রথমেই আইসটা করে নেবেন সার্জারির এই কেসগুলোর ক্ষেত্রে, মানে শুধু এই কেসের ক্ষেত্রে আর কি। পোস্ট অপারেটিভে আবার অন্যরকম, তখন পেশেন্ট নাই বলবে ইউজুয়ালি। আচ্ছা, গেল। তারপরে আসি আপনার হেড টু টু কোশ্চেন। এখন আপনি ওই যে আপনি যে বলছেন কিছু কোশ্চেন জিজ্ঞেস করবেন, এখন আপনি যদি হেডের থেকে শুরু করেন, হেডে আমরা কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? আপনারাই বলেন। কোনো হেডেক আছে কিনা? ডু ইউ হ্যাভ এনি হেডেক? ওকে। আইয়ে কি জিজ্ঞেস করতে পারেন? দুইজনই আনসার দেন। ব্লার ভিশন আছে কিনা, প্রবলেম ডু ইউ হয় হ্যাভ এনি ব্লারিং অফ ভিশন, এনি পেইন? পেশেন্ট বলবেন নো। ওকে। ইয়ার এর ক্ষেত্রে কি হতে পারে? এনি ইয়ার পেন অর রিসেন্ট ইনফেকশন, ওই যে হয় না অটাইটিস মিডিয়া। আচ্ছা, তারপরে ধরেন নোজ, মাউথ। তারপরে আপনি এখানে জিজ্ঞেস করতে পারেন ডু ইউ হ্যাভ এনি ব্রিদিং ডিফিকাল্টিস? এটা তো বললেনই। মাউথটা ইম্পর্টেন্ট কেন বলেন তো? মাউথে কি কোশ্চেন জিজ্ঞেস করি? কোলিসিস্টেক্টমি কি জি দিয়ে করে না? তাহলে মুখ দিয়ে করে নিন। কোনো আলসার বা কিছু আছে ডু ইউ কিনা? হ্যাভ এনি আলসার ইন ইউর মাউথ? আনাদার থিং, ইউকের বুড়া পেশেন্টদের সবারই থাকে যেটা দাঁতের ডেঞ্চার। ডু ইউ হ্যাভ এনি ফলস টিথ বলার দরকার নেই, ডু ইউ হ্যাভ এনি ডেঞ্চার? ওকে, ওকে। এবার আসি গলায় কি ইম্পর্টেন্ট? জিএতে যাওয়ার আগে সোয়েলিং আছে কিনা বা কিছু না আছে নেক কিনা? পেইন, নেক পেইন। ডিড ইউ হ্যাভ এনি রিসেন্ট ফ্র্যাকচার? গলায় ফ্র্যাকচার থাকলে কি যাবে অপারেশনে? জিএ দিবে না। ওকে, নেক আপনি একটু লিখে রাখেন। আমি যে ছবি পাঠাবো আমার এটার মধ্যে সবকিছু লেখা নেই, আমি জাস্ট এভাবে বলতেছি, একটু একটু ছোট ছোট করে নোট নিয়ে রাখেন। আচ্ছা, গেল। এবারে আসি আপনার চেস্টে কি বলবেন? ব্রেথলেসনেস। ডু ইউ হ্যাভ, হ্যাঁ, চেস্ট পেইন। আরেকটা কি?
ব্রিদিং ডিফিকাল্টিস আমরা একবার বলছি, আর বলার দরকার নেই। আচ্ছা, টামিতে যান। আমি টামি পেইন, কিনা বা হ্যাঁ। হাউ ইজ ইউর, আরেকটা কি ইম্পর্টেন্ট, ব্লাডার অ্যান্ড বাউল, কারণ অপারেশনের পরে পেইন কিলার্স দিবে, পেশেন্ট কনস্টিপেশন ডেভেলপ করতে পারে, তাই না? হাউ ইজ ইউর ব্লাডার অ্যান্ড বাউল, ও জিজ্ঞেস করতে পারে হোয়াট ডু মিন, আপনি বলতে পারেন ডু ইউ ওপেন ইউর ব্লাডার অ্যান্ড বাউল রেগুলারলি। আচ্ছা, কারণ এখানে যদি বলে কনস্টিপেশন হয় তাহলে আপনার আবার ল্যাক্সেটিভ দিতে হবে, তাই না? যে বুঝতেছেন? আচ্ছা, তারপরে জয়েন্টের ক্ষেত্রে আপনি খালি লাইক ইউজুয়াল জিজ্ঞেস করতে পারেন যে ডু ইউ হ্যাভ এনি পেইন অর ডিফিকাল্টিজ ইন ইউর জয়েন্টস। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি ডিফিকাল্টিজ ওয়াকিং, কারণ পেশেন্টটা মনে হয় বয়স্ক থাকে আর কি, 50+ থাকে পেশেন্টের। আচ্ছা, ফলস টিথ এগুলো বললাম। আচ্ছা, এবারে আসি, যখন এটা শেষ করবেন না, ম্যাফটোজাতে ঢুকবেন আর কি। আর এখানে ফুল ম্যাফটোজা মোটামুটি করা যায়, ম্যাফটোজা ডেজা। এটার আগে আপনি কিছু পার্টিকুলার 3টা কোশ্চেন করবেন। কি কোশ্চেন লেখেন যে ডিড ইউ হ্যাভ এনি প্রিভিয়াস সার্জারি, ডিড ইউ পুট ইনটু স্লিপ বিফোর, মানে কি তোমার কখনো, মানে এই পৃথিবীর সবারই তো জীবনে জিয়ে দিছে এরকম তো না, জেনারেল অ্যানেস্থেসিয়া অনেকে সাইড এফেক্ট ডেভেলপ করতে পারে না। কি বললাম তাহলে প্রথমে, ডিড ইউ হ্যাভ এনি সার্জারি বিফোর, সার্জারি ডিড ইউ হ্যাভ এনি অ্যানাস্থেসিয়া না বলে আপনি এটাই বলেন যে ডিড ইউ পুট ইনটু স্লিপ ডিউরিং সার্জারি, বা প্রথমটা যদি ইয়াস বলে তারপর এটা বলবেন, কারণ যদি বলে নো সার্জারি জীবনে হয়নি তাহলে তার আপনার পুট ইনটু স্লিপ এটা বলার দরকার নেই, বুঝছেন? মানে এটা মাস্ট, এটা স্টার্ট দিয়ে রাখেন। আচ্ছা, এখন যে কোশ্চেনটা, এটা আপনার না করলে এই কেসটার সৌন্দর্যই নষ্ট, বুঝছেন? এটা হচ্ছে যে ডিড ইউ এভার হ্যাভ ব্লাড ট্রান্সফিউশন। এটা কেন বললাম এই কেসের সৌন্দর্য, মানে এই টপিকটাই এই কেসে ইম্পর্টেন্ট। আপনারা তো ইউকে তে থাকেন, আপনারা শুনছেন না জিহোবা উইটনেস? আচ্ছা, এটা কি জিনিস বলেন, সায়মা আপু বলেন তো। একটা রিলিজন থাকে, ওরা কি ব্লাড ট্রান্সফিউশন করতে দেয় না। হ্যাঁ, ওরা কি এমনি তারা ফ্লুইড নেয় আপু? ব্লাড যদি যেহেতু নেয় না, ফ্লুইড তো নেয়, তাই না? জি। আচ্ছা, নেয় বাট ব্লাড নেয় না। ব্লাড নিবে না, অ্যাট এনি কস্ট নিবে না। এখন এইটা হচ্ছে আপনার এই কেসের সৌন্দর্য। প্রি অপারেটিভ যদি আসে, কেউ যদি ব্লাড ট্রান্সফিউশনে না যায়, তাহলে ওই কেসে পাস, মানে ওখানে পাস করার কথা না, কারণ এটাই হচ্ছে ওরা দেখে যে আপনি এই জিনিসটা জানেন কিনা। আচ্ছা, এইটা বলার পরে আমরা 3টা কোশ্চেন করব এই জিহোবা উইটনেস কথাটা বলার পরে। এই কেসটা অনেক বড়, বুঝছেন? আপনি যদি এই পর্যন্ত আইসাও শেষ হয়ে যায় 8 মিনিট, তাও আপনি পাস করবেন, কারণ আপনি এই টপিকটা বলছেন। আপনি যদি কোলিসিস্টেক্টমি প্রসিডিউরটা বলতেও না পারেন, এই পর্যন্ত আসতে পারলে আপনাকে পাস করাবে, বুঝছেন? কিন্তু এটা না বললে কিন্তু ওরা, মানে এটাই হইতেছে মেন জিনিস এই কেসের, কারণ কোলিসিস্টেক্টমি কেমনে করে এটা তো সবাই বলতে পারে। আচ্ছা, 3টা কোশ্চেন প্রথমে বলবেন যে ওকে ডু ইউ হ্যাভ এনি সাইন ডকুমেন্ট, আমার কাছে আমি তো ছবি পাঠাইছি আপনাদের, আচ্ছা ওখান থেকে লিখতে পারবেন। ডু ইউ হ্যাভ এনি সাইন ডকুমেন্ট, কারণ ওরা জিহোবা উইটনেস ফাইন, বাট ওদের কাছে ওরা ইউজুয়ালি ওই ডকুমেন্ট নিয়ে নিয়ে ঘুরে। আমি এরকম পেশেন্ট দেখছি আমার ওয়ার্ডেও। এখন ওই ডকুমেন্টেশন যদি না থাকে, তাইলে জিহোবা উইটনেস হইলেও মানে আমার কিছু না, আপনি ব্লাড দিতে পারবেন, কারণ ওর কাছে তো ডকুমেন্ট নাই। অনেক সময় বলতে পারে হ্যাঁ আই হ্যাভ ইট বাট আই হ্যাভ ইট হ্যাড টু হোম, তখন আপনি বলতে হবে না ওই হ্যাভ, বুঝছেন? ওকে, তাহলে এটা বললেন। তারপর বলবেন যেহেতু আপনি তো জুনিয়র ডক্টর, তাই না? আপনার হাতে তার কোনো পাওয়ার নাই, সো আপনি বলবেন যে আই উইল স্পিক উইথ দ্য অপারেটিং সার্জন। নাই বললে না বলুক আর না বলুক, ওইটা যেটাই আনসার দেখ, সমস্যা নাই। কিন্তু আপনি তো F2 না, তো আপনার বলতে হবে ওকে আই নিড টু স্পিক উইথ দ্য সিনিয়র অর দ্য অপারেটিং সার্জন, হি উইল কাম ব্যাক অ্যান্ড ফার্দার ডিসকাস উইথ ইউ। ওকে, তারপরে বলবেন ইন হসপিটাল দেয়ার ইজ এ হসপিটাল লায়াজন কমিটি, উই উড লাইক টু রেফার ইউ দেয়ার। কারণ এটা একটা বড় ডিসিশন, কারণ একটা কোলিসিস্টেক্টমি অপারেশনের তো ব্লিডিং হইতে পারে, তাই না? পেশেন্ট মরে গেলে তো এটা হাসপাতালের দায়িত্ব। আপনি পেশেন্টকে কই রেফার করবেন? হসপিটাল লায়াজন কমিটি। ওকে, ডান। এই পর্যন্ত শেষ, আপনার কাজ শেষ। ওকে, এখন আপনি এক্সামিনেশন করবেন, মানে আপনি হিস্ট্রি টেকিং কমপ্লিট। এখন আপনি বলবেন নাও আইড লাইক টু এক্সামিন ইউ। এটা আমি আপনাদের যেটা শিখাইছি, টু মেক শিওর ইউ আর নট অ্যানিমিক, মানে ওই লাইনগুলো। Your liver and kidneys are functioning well. We'll check your salt level and infection markers in your blood. That's it, finish. আচ্ছা, আচ্ছা এখানে এক্সট্রা অ্যাড হবে হচ্ছে উইল অলসো ডু চেস্ট এক্সরে অ্যান্ড ইসিজি ব্লাডের সাথে, যেহেতু এটা আপনি একটা ফুল মানে বডি চেক আপ করতেছেন, ইসিজি আর এক্সরে অ্যাড করবেন। নাও আই উইল এক্সপ্লেন ইউ দ্য প্রসিজার।
এটা আপনার অল ডেজের 1095 পেজে আছে অল ডেজ। প্রসিজারটা ওখান থেকে একটু দেখবেন 1095। আচ্ছা, প্রসিজারটা আমি যেটা পাঠাইছি ওখানেও লেখা আছে। তো প্রসিজারটা কি, এটা খুব সিম্পল ভাবে বলবেন যে দেখো, যেদিন তোমার অপারেশন, ওয়ান ডে, জাস্ট অন দ্যাট ডে ইউ নিড 6 hour ফাস্টিং, 6 ঘন্টার ফাস্টিং লাগবে। আমি দেখেই বলতেছি, আমার মুখস্থ নেই। 6 ঘন্টার ফাস্টিং লাগবে ওদের। আর এখানে কয়টা ছিদ্র করে এটা তো আপনারা জানেন মনে হয়, আমি একবার অ্যাসিস্ট করছিলাম ইন্টার্নের সময় একবার। 4টা মনে 4টা হয়, পোর্ট। 4টা ছিদ্র করে। এখন ওইটাই আপনার বলতে হবে যে 4টা দিয়ে কোনটা দিয়ে কি করে। বেলি বাটন দিয়ে ক্যামেরা ঢুকায়, আর আর আরেকটা, আরো 3টা হচ্ছে করে আপনার হোল করে ফর আদার রিজন। একটা দিয়ে হচ্ছে এয়ার পাম্প করে, আর বাকিগুলা দিয়ে কি করে, ইনস্ট্রুমেন্ট করে, ইনসার্ট করে টু রিমুভ দ্য গল ব্লাডার। ঠিক আছে, মানে খুবই ইজি করে বলবেন। মানে আমি যেমনি বললাম অমনি 4টা ছিদ্রটা আমি দিয়ে আপনার ঢুকাইতেছে, বাকি ছিদ্র দিয়ে আপনার ইনস্ট্রুমেন্ট ঢুকাইতেছে, ইনফ্লেট করতেছে এয়ার, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি রিমুভ দ্য গল ব্লাডার। এখন এখন মনে হইতেছে না স্টেশনটা অনেক বড়? আমি যেটা বললাম, আপনি যদি এ পর্যন্ত না আসতে পারেন কোনো সমস্যা নেই, 8 মিনিট হয়ে গেলে ওকে থ্যাংক ইউ দিয়ে আপনি চলে যাবেন। ওকে, আচ্ছা, তারপরে স্টিচ করে ক্লোজ করে। ওকে, এখন পেশেন্টের কোশ্চেন, এনি কাইন্ড অফ সার্জারি আপনি, বা যে এরপরে আমরা পুরো পোস্ট অপারেটিভ, ওরা সবসময় জিজ্ঞেস করে যে আমি কখন কাজে যাইতে পারবো, when I can return to my work। আপনি বলবেন 2 to 3 weeks, you need to rest for 2 to 3 weeks, and after 2 to 3 weeks you can return to the work। আরেকটা কোশ্চেন করে যে when I can start my like sex life and drive। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 4 to 6 week। তাহলে আপনি কাজে যাইতে পারবে 2 to 3 weeks and 4 to 6 week সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড ড্রাইভ। ক্লিয়ার? বলেন আমি কি বললাম এটা, কারণ এই টাইমিংটা কিন্তু মাস্ট জিজ্ঞেস করে, বুঝছেন? আর কোনো কোশ্চেন না করলেও এটা জিজ্ঞেস করে। রিটার্ন টু ওয়ার্ক হচ্ছে আফটার 2 to 3 weeks you can return to work, আর সেক্স লাইফ এন্ড ড্রাইভ এগুলো হচ্ছে 4 to 6 hours। হ্যাঁ, ধরেন পেশেন্ট ইউজুয়ালি জিজ্ঞেস করে, যদি জিজ্ঞেস না করে, আপনার যদি মানে শেষের পথে 2 minutes লেফট এই টাইপের, তখন আপনি নিজে থেকেই বলবেন। ওকে, গেল। তাহলে প্রি অপারেটিভের মধ্যেই একটা কেস আসে, আর কিছু আসে না ইউজুয়ালি। আর পোস্ট অপারেটিভের মধ্যে আপনার সবচেয়ে যেটা কমন সেটা হইতেছে আপনার নি আর্থ্রোপ্লাস্টি, ওই যে নি রিপ্লেসমেন্ট করে না। এখন পোস্ট অপারেটিভ মানে হচ্ছে অপারেশন হয়ে গেছে, এখানে কি আপনার অপারেশন এক্সপ্লেন করতে হবে? নো, এখানে অপারেশন এক্সপ্লেন করতে হবে না। বাট কি এক্সপ্লেন করতে হবে, এই যে পেশেন্টটা অপারেশন করলো, এটা একটা কমন সেন্স, বুঝছেন? ওই যে আপনাদের প্রথম দিন আমি বলতেছিলাম না যে এখানে সোশ্যাল হিস্ট্রি জিজ্ঞেস করতে হয়, হাউজিং মানে কেমন বাসা জিজ্ঞেস করতে হয় কেন? কারণ বেশিরভাগ বাসায় কিন্তু ওই যে উপরে বেডরুম থাকে, নিচে খালি থাকে, টয়লেটও থাকে না অনেক সময়। তো এই জন্য এখানে আমি বলতেছি, এখানে আর কি ফুল ডিটেলটা লাগে। পোস্ট অপারেটিভ যে কেস, এটা নি আর্থ্রোপ্লাস্টি বললাম। মাঝে মাঝে ডার্ময়েড সিস্টেম আমাদের সময় একবার আসছিল, একবার খালি রিডিং পড়ে রাখবেন। আমি খালি প্রথম মানে যেটা ইম্পর্টেন্ট যেটা আসে নি আর্থ্রোপ্লাস্টিটা এক্সপ্লেন করবো, আর বাকিগুলো আপনারা একটু দেখে রাখবেন। আসে না ওইরকম হার্নিয়া, ডার্ময়েড সিস্ট, অ্যাঙ্কেল, এগুলো আসে না। হার্নিয়া, ডার্ময়েড সিস্ট দুটো লিখে রাখেন, আজাইরা পড়ে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, এখন পোস্ট অপারেটিভ মানে তো আপনি বুঝে গেলেন। তো আপনি গেছেন পেশেন্টের কাছে, আপনি যাই বললেন যে তোমার একটা অপারেশন হয়েছে, আমি জানি, I have been come and see you and I would like to explain few things to you। এটা বইলা নিয়ে যে আমি তোমাকে কিছু জিনিস এক্সপ্লেন করবো। আফটার কেয়ার, বেসিক্যালি I would like to explain after care, after surgery। ওকে, তো এখানে আপনি টাইস করে নিয়েন যে ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার কোশ্চেন, হাউ আর ইউ ফিলিং টুডে। মানে এখানে একটু আপনার কেয়ারিং ভাবটা দেখাইতে হবে, কারণ পেশেন্টের একটা অপারেশন হয়েছে, তাই না? আপনি তারপরেই গেছেন ওদের সাথে দেখা করতে, হয়তো মানে পোস্ট অপ থেকে বেরোয়েছে তারপরে আপনি গেছেন। আচ্ছা, কেয়ারিং ভাব করলেন, করার পরে পেশেন্টকে জিজ্ঞেস করলেন কোনো পার্টিকুলার ওয়ারি আছে কিনা। আচ্ছা, এই পোস্ট অপারেটিভে যে থাকে না, সব কেসে কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট থাকে। সো পোস্ট অপারেটিভে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লটের কথা জিজ্ঞেস করা, কারণ পেশেন্ট তো বেডের মধ্যে শুয়ে থাকবে মনে হয় কয়দিন, মানে 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, আর ইনফেকশন হলে তো কথাই নেই। এই জন্য এখানে আইস জিজ্ঞেস করার পরে আমরা বলবো যে ওকে, জিজ্ঞেস তো করলেন যে পার্টিকুলার কোয়েশ্চেন, তো তখন আপনি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। হ্যাভ ইউ এভার হ্যাড এনি ক্লটস, ইজ এনি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্লটস,
আর আর ইউ অন এনি হরমোন ট্রিটমেন্ট? 3টা জিনিস, 3টা কোশ্চেন। তোমার কোনো ক্লট হয়েছিল কিনা, তোমার ফ্যামিলির কারো কোনো ক্লট হয়েছে কিনা, এটা একটা ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, আর তুমি কোনো হরমোন ট্রিটমেন্ট নাও কিনা। অনেকে হরমোন ট্রিটমেন্টে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন ও যেটা আনসার দেওয়ার দিল গেল। এবারে এইখানে পেশেন্ট যদি বলে যে হরমোন ট্রিটমেন্টে ছিল, তাহলে আপনার বলতে হবে সো ওকে ইফ ইউ হ্যাড ক্লটস বিফোর অর ইফ ইউ হ্যাড, মানে এগুলো যদি পজিটিভ হয় 3টার একটা, তাহলে আপনি বলবেন ওকে বিকজ ইউ হ্যাড operation and you had this problem, so we'll start blood thinner medication for you. So heparin as injection, মানে ওই যে এটা সাবকিউটেনিয়াস ইনজেকশন দেয় আর কি। আর একটা জিনিস অফার করবেন, উইড অলসো লাইক টু অফার কম্প্রেশন স্টকিং। কম্প্রেশনের যে চাপা মোজাগুলো দেখছেন না, কম্প্রেশন স্টকিং, ওগুলো আর কি পরায় পায়। অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যান্ড উইড অলসো লাইক টু অ্যাডভাইজ ইউ টু মোবিলাইজ অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ ওর তো মাত্র অপারেশন হয়ে বের হয়েছে, মাত্র 24 ঘন্টাও হয়নি, আপনি তখনই ওরে দেখতে গেছেন। তো তখন যায় তারপর বলবেন যে তোমার মোবিলাইজ হইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? এই দুইটা কেস একটু ডিফারেন্ট, বুঝছেন, মানে অন্যগুলা থেকে। কিন্তু এইটা হইতেছে আর কি ফ্লো, এভাবে এভাবে কথা আগাবেন। যেমন প্রথমে ইন্ট্রো দিলেন, কথা বললেন যে আপনি গেছেন, একটু ক্লটের কথা জিজ্ঞেস করলেন, ক্লটের ট্রিটমেন্টটা বলে দিলেন। এবার আসি আমরা আদার হিস্ট্রিতে। ওকে, এখন 3টা কোশ্চেন, 3টা জিনিস এখানে আমরা এরপরে শুরু করব, মানে সোশ্যাল হিস্ট্রি নিব বেসিক্যালি। আপনি এখানে এফ ম্যাম জিজ্ঞেস করতে পারেন, ওইটার পরে আপনি এফ ম্যাম জিজ্ঞেস করতে পারেন, বা এখানে কারণ আপনি অলরেডি ফ্যামিলির কথা জিজ্ঞেস করছেন, বা না জিজ্ঞেস করলে সমস্যা নেই। যেটা এই কেসে এই কেসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোশ্যাল হিস্ট্রি। 3টা পয়েন্ট লেখেন। একটা হচ্ছে লিভিং, মোবিলিটি, ইন্ডিপেন্ডেন্স। আগের আগের কেসটার মেন থিম ছিল জিহোবা উইটনেস, তাই না? প্রি অপারেটিভ, শুনতে লাগে সার্জারি কিন্তু ভিতরে জিনিস থাকে অন্য, কমিউনিকেশনের মতো এই দুটো কেস। আর পোস্ট অপারেটিভে 3টা কোশ্চেন এরপর করবেন অ্যাবাউট লিভিং, মোবিলিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, লিভিংটা আমরা কি জিজ্ঞেস করবো বলেন তো আপনারা? আপু মিউট আপনি মনে হয়। একটু অনেক আস্তে শোনা যাচ্ছে। Who do live with you? হুম Anyone of your family members supported you? হুম Then environment আপু জিজ্ঞেস করবো, যে আপনি বললেন যে বাসার কথা Do you জিজ্ঞেস have করবেন আপনি। do you have anyone who can help you after surgery? হুম, পরে বাসার কথা কি জিজ্ঞেস করবেন? how many story টেল মি অ্যাবাউট ইউর হাউস। তখন আমি যদি বলি যে আই হ্যাভ এ বাংলো, তারপর আহ, এটা কি বলবো আপু, কয়তলায় আপনার রুম? হ্যাঁ 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 আমাকে বলেন, মানে ওইটাই জিজ্ঞেস করবেন যে ওকে ডু ইউ হ্যাভ বেডরুম ইন দ্য গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ডু ইউ হ্যাভ ফ্যাসিলিটি অফ টয়লেটস অ্যাজ ওয়েল। ও তখন না করে, বুঝছেন, এটাই আপনারই পরে যায়, লাস্টে যায় আপনার এটা নিয়ে কথা বলতে হবে আর কি। নিচে ওর বেডরুম থাকে না আর কি। ওকে, আচ্ছা, হাউ মেনি ফ্লোর জিজ্ঞেস করছেন, আচ্ছা ব্লা ব্লা। এবারে আসি মোবিলিটি। মোবিলিটি নিয়ে জিজ্ঞেস করতে পারেন কি? Are you able to walk? Do you need any crutches? ডু ইউ রিকোয়ার এনি সাপোর্ট? আর এটা বলতে পারেন ডু ইউ নিড এনি ওয়াকিং এইড, জিমার ফ্রেম ইউজ করে না, ওগুলো বলতে পারেন। ওকে, ওইটা যদি নো বলে দেয় তাহলে তার ফার্দার জিজ্ঞেস করবে না। যদি বলে ইয়েস, তখন আপনি বলবেন ওকে সো ডু ইউ রিকোয়ার এনি স্টিক অর জিমার ফ্রেম ওয়াইল ওয়াকিং। তারপরে ইন্ডিপেন্ডেন্স জিজ্ঞেস করতে পারেন, হোয়াট সর্ট অফ থিং ইউ ক্যান ডু বাই ইয়োর সেলফ। তখন অনেক সময় ওরা ধরেন যাদের হেল্প লাগে ওরা বলতে পারে I can just cook and I can just do household activities, but I require help for shower, I require help for লাইক বলতে পারে শপিং, আদার অ্যাক্টিভিটিস, মানে ও বলতে পারে আর কি। বুঝছেন, এগুলো বুড়া পেশেন্ট থাকে তো, তো এরা ইউজুয়ালি বলে যে ওরা ডিপেন্ডেন্ট আসলে। আচ্ছা, এখন আপনি ওর যেহেতু অপারেশনটা মাত্র হইছে আর তখনই আপনি ওকে দেখছেন, তাই না? তো আপনার তখন একটু ওখান থেকে শুরু করতে হবে যে তোমার এখন অপারেশনটা শেষ হয়েছে, স্টিল নাও তুমি ইউ আর গেটিং স্যালাইন, ইটস রানিং ইনটু ইউর ভেইন, ইউ হ্যাভ এ ক্যাথেটার ইন প্লেস। মানে জাস্ট অপারেশন হয়েছে পেশেন্টের কিন্তু এখনো স্যালাইন চলতেছে, এখনো ক্যাথেটার আছে, ঠিক আছে? তো এটা একটু আপনাকে বলতে হবে যে ইউ উইল রিমুভ ইট উইদিন
আপু চলে গেছে, আপু আসুক। জি। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে বলবেন যে we will remove it within half an hour and you will start able to take sips of water like after half an hour. তারপরে আপনি বলবেন যে এর আগে we কি will check। বলছিলেন আপু? হাফ অ্যান আওয়ার আগে কি হ্যাঁ, বলছেন? মানে ওইটা বলতেছি যে কারণ আপনি তো পেশেন্টটা অপারেশন হয়ে বের হইছে তখনই আপনি দেখতে গেছেন কেন আসছে। স্টিল ওর আইভি ফ্লুইড চলতেছে, ওর ক্যাথেটার আছে। ওইটাই আপনি বলবেন তোমার এগুলো এখনো ইন প্লেস আছে বাট উইদিন হাফ অ্যান আওয়ার উইল রিমুভ ইট and and you will get sips of and you will able to drink like sips of water after half an hour. We will remove it as soon as possible বললেন। আধা ঘন্টা পর যে রিমুভ করবেন ওইটা বললেন না। কিন্তু আধা ঘন্টা পর আমরা কি ওরাই খাইতে পারে, সিপস অফ ওয়াটার খাইতে পারে ওইটা বলবেন। Then we will check your bowel sound and after a couple of hours, after 4 hours, you will be able to eat. And we will observe you in post-operative until 4 hours. 4 ঘন্টা ওরা এখানে observe করে। And we will transfer you to the ward and we will discharge you within 2 to 3 days. এখানেও এটা বলার পরে পেশেন্ট জিজ্ঞেস করে when I can return to my work, when I can return to those activities. Same answer. একটু আগে আমরা যেটা শিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখেন, এটা কিন্তু নি অপারেশন। এখানে বুড়াদের দেখলে দেখবেন এই স্যাম আপু দেখবেন বা আমার পেশেন্টগুলা যে ওরা কিন্তু নি অপারেশন হওয়ার 1 বছর পরে বলে যে আই হ্যাভ লাইক সাম ডিফিকাল্টিজ ওয়াকিং। ওদের ফুললি রিকভার্ড হইতে 2 বছর লাগে। এটা আপনাকে বলতে হবে যে দেখো you might have knee pain and swelling up to 3 months. And it takes at least 2 weeks for full recovery. 3 মাস পর্যন্ত মানে 3 থেকে 6 মাস পর্যন্ত ওদের পেইন থাকতে পারে, কিন্তু 2 বছর লাগে at least for full recovery. এটা আপনার বলে দিতে হবে। জি। আচ্ছা, এখন আসি মেইন 2 পার্ট। ইয়ার্স লাগবে এটা বলবো? 2 বছর। ইট মাইট টেক, মানে লাগবেই যে সেটা না, এক একজনের তো এক এক রকম, তাই না? মাইট টেক মানে কথাগুলো এভাবে বলবেন, কিন্তু কথাগুলো খুব ওই যে লয়ার থাকে না, ওরা যেমনি কথা বলে না টেকনিক্যালি ঘুরায় পেঁচায়া কথা, যাই কথা বলবেন প্ল্যাবে ঘুরায় পেঁচায় কথা বলবেন, ডাইরেক্ট আনসার দিবেন না। কারণ 2 বছর তো লাগতে নাও পারে। যারা লাইক লিন অ্যান্ড থিন মানে চিকন পেশেন্ট ওদের কিন্তু রিকভারি আর্লি হয়। আর যারা মোটকা পেশেন্ট ওদের 2 বছর কেন 3 বছরও লাগতে পারে। কারণ আমাদের ওয়েট বিয়ারিং, আমরা যে হিপ আমাদের নি, তাই না? ওইটা আমরা কেন বলবো মাইট টেক? আপনি মাঝখানে একটা কিছু লাগাই দেন মাইট টেক। যে কোনো কোশ্চেনই ওরা জিজ্ঞেস করুক আই এম নট ভেরি শিওর। আপনি নট শিওর বললে আপনি ফেল করবেন না, বরং আপনি পাস করবেন। আপনি যদি এক্সাক্ট কোনো আনসার দেন ওইটাই আপনার সমস্যা, কারণ ওইটা তো আপনি জানেন না, আপনি উল্টাপাল্টা আনসার কেন দিবেন? মানে একটা পেশেন্ট অসুস্থ, তাই না? ও আপনাকে জিজ্ঞেস করলো যে ওয়েন আইল গেট বেটার, তখন আপনি হয়তো একটা টাইম ফ্রেম বলতে পারেন যে উইদিন ওকে 1 মান্থ উই উইল হোপফুলি উই উইল গেট সাম পজিটিভ আউটকাম, হোপফুলি। বুঝছেন? আপনি বলবেন না যে উইদিন ওয়ান মান্থ ইউ উইল বি ফাইন। মানে অন্য যে কোনো জিনিস আমি বলতেছি আর কি এক্সাম্পল। আচ্ছা, এই কেসের এখন হচ্ছে আপনার ইম্পর্টেন্ট পার্ট। এখন আপনার কথা বলতে হবে ফিজিওথেরাপিস্ট আর অকুপেশনাল থেরাপিস্ট নিয়ে। ঠিক আছে? এই পেশেন্টের হাঁটতে লাগে ওয়াকিং এইড, ওর বাসায় নিচে বেডরুম নাই, টয়লেট নাই। বুঝছেন? তাহলে এই পেশেন্টের কি অনেক মানে ঝামেলা না, অনেক কিছু চেঞ্জ করতে হবে। তখন আপনি বলবেন I will refer you to our occupational therapist and physiotherapist. Then you will tell her about their function. তারা কি করে? আচ্ছা, ফিজিওথেরাপিস্ট মেইনলি কি করে? ওরা কাজ করে মোবিলিটি নিয়ে, তাই না? সো আপনি বলতে পারেন they are mobility specialist. ফিজিওথেরাপিস্ট কি? মোবিলিটি স্পেশালিস্ট, হ্যাঁ? They will try and improve your mobility and they will offer some exercise and try to strengthen what you have. মানে ওর যা শক্তি আছে ওইটারই আরো কি স্ট্রং করার চেষ্টা করবে ফিজিওথেরাপিস্ট। এগুলো আপনাদের ছবি দিছে, ওখান থেকে লেখা আছে, ওখানে সুন্দর করে মুখস্থ করবেন। কারণ এইগুলা আপনি যখন বানায় ছানায় বলতে যাবেন তখন বলতে পারবেন না, বুঝছেন? এগুলো একটু মুখস্থ করতে হবে, কয়েকবার পড়লেই মানে মনে থাকবে। আর অকুপেশনাল থেরাপিস্ট হইতেছে ওরা কিসের উপর ফোকাস করে মেইনলি? হোম। আর এই পেশেন্টটা যদি বলে যে ও ওয়ার্কিং, মানে ওইখানে তো 65 বছর হচ্ছে আপনার রিটায়ারমেন্ট, তাই না? 65 বছরের পরে তো মানুষ কাজ করে। সো এই পেশেন্টকে তো আপনি অকুপেশন জিজ্ঞেস করবেন আগে, যখন আপনি ম্যাফটোজা জিজ্ঞেস করবেন। এই পেশেন্ট যদি বলে আমি কাজ করি, তাহলে আপনি এই কথাটা এমনি বলবেন যে অকুপেশনাল থেরাপিস্ট দে উইল ফোকাস অন ইউর হোম অ্যান্ড ইউর ওয়ার্ক প্লেস। কারণ ওই যে ওয়ার্ক প্লেসে যদি আপনার চেয়ার ভালো না থাকে, আপনার বসার কন্ডিশন ভালো না থাকে, তাহলে সমস্যা না?
ওকে, ওইটাই আপনি বলবেন যে দে উইল অ্যাডজাস্ট ফিউ থিং লাইক দে মাইট অ্যারেঞ্জ এ বেড ইন ইউর গ্রাউন্ড ফ্লোর উইথ টয়লেট, দে উইল মেক শিওর দ্যাট ইউ আর সেফ অ্যাট হোম, মানে কিছু কথা বলবেন, দ্যাটস ইট। এছাড়া আর কিছু নেই, এখানেই মোটামুটি শেষ। আর পেশেন্ট কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে আপনার অপারেশন সাইট নিয়ে, যে কি খেয়াল রাখতে হবে। আপনি বলতে পারেন যে খেয়াল রাখবে এটা কোনো ডিসচার্জ না বের হয়, যদি সোয়েলিং না হয়, কাম ব্যাক টু আস, এটা কথা বলবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের সার্জারি। কোনো কোয়েশ্চেন এখান থেকে? তো এটা বের করে দেখাচ্ছি। এই দুইটা কেস বুঝতে পারছেন? জি। খুব কঠিন লাগছে? না না একটু পড়েন। না ইজি ছিল, করতে হবে। হ্যাঁ আপু, ওই যে আপু আমি বললাম না, মানে প্ল্যাবের কেসগুলা হচ্ছে মানে এক একটা কেসে যেগুলো পরীক্ষায় আসে এক একটা মানে থিম, মানে এই কেসে এইটা থিম, হ্যাঁ হ্যাঁ, এটা থিমগুলা মাথায় মাথায় রাখতে হবে যে এটার হ্যাঁ, থিম ওইটাই এটা। আপনাদের আর কি বেশি বেশি বলতেছি, কারণ এগুলা ধরেন একা পড়লে আপনি হয়তো বুঝবেন না যে এটার এটা ইম্পর্টেন্ট, বুঝছেন? কারণ ওই কেসে জিহোবা উইটনেস মাস্ট, এই কেসে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট মাস্ট, বুঝছেন? ক্লটের কথা জিজ্ঞেস করাটা মাস্ট। ইভেন আমার ওয়ার্ডেও যদি ধরেন কোন একটা পেশেন্ট আসছে আপনার রিসেন্ট সার্জারি হয়েছে, পেশেন্ট এখন হাঁটতেছে না, বা ডিপ্রেশনে ক্যাটাটোনিয়া বলে না, যে পেশেন্ট নড়াচড়া করে না, যেমনি আছে অমনি বসে থাকতে পারে 24 ঘন্টা, খাবে না, টয়লেটে যাবে না, কিছু না, ওই ক্ষেত্রেও আমাদের এই ভিটির কথা জিজ্ঞেস করতে হয়, বুঝছেন? এটা অনেক ইম্পর্টেন্ট ইউকেতে, বিশেষ করে ইউকেতে। ওকে, এবারে ওরা আমরা তো বুঝে সাইকিয়াট্রি। না আপু, মানে ক্লট তো বুঝবে, ক্লট ওরা খুব ভালো বুঝে আপু, ভালো বুঝবে। হ্যাঁ অনেক ভালো বুঝে, এগুলো কিছু কিছু জিনিস ওরা অনেক ভালো বুঝে। হুম। ওরা অ্যানিমিয়া বুঝে, ওরা ক্লট বুঝে, ওরা ব্লাড প্রেশার মেডিকেশন বুঝে, ডায়াবেটিস বুঝে, কিছু জিনিস ওরা ভালো বুঝে। ওকে, আমরা এবার সাইকিয়াট্রি পড়ি। আমি আমি মুখে বলতেছি, আর এগুলো আপনারা যে আমি আমি মনে হয় সাইকিয়াট্রির ছবি দিই নাই, এটা আমি পিকচার তুলে পাঠাবো না। সাইকিয়াট্রিতে কি কি কেস পরীক্ষায় আসে লেখেন। আসবে হচ্ছে ডিপ্রেশন, মাস্ট মাস্ট মাস্ট। ডিপ্রেশন লেখেন মাইল্ড, মডারেট, সিভিয়ার। আমরা শিখবো কেমনে মাইল্ড, কেমনে মডারেট, কেমনে সিভিয়ার, যে কোনোটা আপনার পরীক্ষায় আসতে পারে, বুঝছেন? তারপর লেখেন স্কিজোফ্রেনিয়া, না এটা আপনার ওরা বলে যে সাইকোসিস আর কি, স্কিজোফ্রেনিয়া। এই কেসটা আমি এটা খুব কম আসে আর কি। ডিপ্রেশন আসে, অনেক আসে ডিপ্রেশন। ডিপ্রেশনের এই এক ডিপ্রেশনই আপনার 10 ভাবে আসে পরীক্ষায়, বুঝছেন? কিন্তু আপনি যদি একটা শিখেন যে কিভাবে ডায়াগনোসিস করতে হয়, ওইটাই শিখলেই আপনি পারবেন, ঠিক আছে? মাইল্ড কোনটা, মডারেট কোনটা, ট্রিটমেন্ট তো একটু আলাদা। আর একটা যেটা আসে আপনার ওসিপি প্লাস রিস্ট কাটে, এটা লেখেন যে কম্বাইন স্টেশন। এই স্টেশনটা কম্বাইন স্টেশন, মানে ও হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ, লেখেন প্যারাসিটামল স্ল্যাশ ওসিপি ওভারডোজ। এখন আপনি যখন যাবেন তখন আপনার পেশেন্টের হিস্ট্রি নিয়ে পেশেন্টকে বলতে হয়, উই উড লাইক টু চেক দিস লেভেল, লাইক হোক প্যারাসিটামল বা ওইটা লেভেল ইন ইউর ব্লাড, মেনলি প্যারাসিটামলটা আসে, প্যারাসিটামল লেভেল ইন ইউর ব্লাড, কারণ ওইটা অনুযায়ী তো আপনি যে এনএসিটাইল সিস্টিন যে মেডিকেট ট্রিটমেন্ট ওইটা দিবেন, তাই না? তখন আপনার 2 মিনিট হিস্ট্রি নিয়ে ওইটা যায় আপনার যে ভেনি পাঞ্চার থাকে, যে ভেনি পাঞ্চার করতে হয় আপনারা যখন একাডেমিতে যাবেন, বা ভেনি পাঞ্চার তো করতে পারেন, ওইটা হইতেছে আপনার ভেনি পাঞ্চার করবেন। যদি ব্লাড না আসে, আমি এরকম কয়েকজনের দেখছি সবাইকেই ফেল করায়, বুঝছেন? তখন স্টেশন করে আর লাভ নেই, ব্লাড আসতে হবে আপনার। আর আমি যে কয়বার করছি আমার প্রত্যেকবারই ব্লাড আসছে, কারণ ওই এখন তো মানুষের উপর করি, তখন যে 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 আপনার ম্যানিকিন গুলো থাকে, সমস্যা হয় কি, ম্যানিকিন গুলো হইতেছে আপনার অনেক এই শক্ত থাকে আর কি স্কিনটা, তো জিনিসটা ভালো মতো ইনসার্ট করতে হয় নিডেলটা, নিডেলে ওই ব্লাড না আসলে ওরা পাস করে না। তো ব্লাড নিলেন, নেওয়ার পরে রাখলেন, যায় বসলেন, পেশেন্টের সামনে বসার পরে ওরা আপনাকে ফাইন্ডিংস দিবে যে আপনার প্যারাসিটামল লেভেল, ওই যে আমরা একটা গ্রাফ পড়ছিলাম না, অ্যাবভ দ্য লাইন, বিলো দ্য লাইন, যখনই ইউজুয়ালি তো অ্যাবভ দ্য লাইন থাকে, যেহেতু প্যারাসিটামল ওভারডোজ নিছে, তখন আপনার আর কি ট্রিটমেন্টটা দিতে হবে। আর ওই পেশেন্টকে অবশ্যই সাইকিয়াট্রিতে রেফার করতে হবে, কারণ এই পেশেন্টটা আসে হচ্ছে আপনার নিতে প্যারাসিটামল ওভারডোজ নিয়ে, বুঝছেন? ক্লিয়ার? আরেকটা কেস আপনাদের আসছে কিন্তু এটা আসে না, ড্রাগ এডিক্ট, সাবস্টেন্স অ্যাবিউস, এটা ওরকম আসে না।
আপনি নিজের ইন্টারেস্টে পড়তে পারেন। আমি আর কি সব কেসগুলো বলতেছি কোনটা কোনটা আছে। কোনটা আর আপু? আরেকটা কেস, হ্যাঁ, কোনটা আছে না বলছেন? ড্রাগ এডিক্ট। কিন্তু আপনি নিজের ইন্টারেস্টে একবার রিডিং পড়তে পারেন। আমার কাছে নোট করা আছে, আমি পাঠাবো না। আরেকটা কেস আসে, আসে বলতে এখন অত কমন না, বাট এই কেসটা আপনারা একটু ভালো মতো পড়বেন, কারণ ইউকেতে এডিএইচডি এই জিনিসগুলো মানে এত বেশি কারণ ওরা ইচ্ছা করে এডিএইচডি বানায় ইউকেতে, জানেন? কারণ এটা ডায়াগনোসিস হইলে ওরা অনেক টাকা পায় সরকারের থেকে, আর অনেক সুযোগ সুবিধা তাই? পায়। আমাদের এখানকার ক্যাম্পস হচ্ছে বাচ্চাদের যে সাইকিয়াট্রি, কত হাজার যেন এখনো লাইনড আপ, শুধু লাইনড আপ, মানে এখনো ডাক্তার দেখাইতে পারে নাই। আমাদের ওই কনসালটেন্ট বলতেছিল যে নেক্সট 1-1.5 বছর পর্যন্ত সব বুকড। তো এরপরে এরা কি করে, যাতে টাকা আছে এরা হচ্ছে প্রাইভেটে যায়, প্রাইভেটে একটু বেশি টাকা খরচ করে ডায়াগনোসিস করে এরা হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো নেয়। এই জন্য এটা হচ্ছে ওরা এখন মিস ইউজ করে। সো এটা আপনার একটা 18 বছরের একটা ছেলে আসে কিছু সাইন সিমটম নিয়ে, ওইটা আপনার এডিএইচডি ডায়াগনোসিস করতে হবে। আমার নোটে খুব সুন্দর করে লেখা আছে। এডিএইচডি মানে কি বলেন তো? Attention deficit hyperactivity disorder. ওই যে বেশি ইম্পালসিভ থাকে বাচ্চাগুলা, হ্যাঁ, মানে অস্থির। অস্থির এখানে constant আপনার থাকে। 8 থেকে 9টা পয়েন্ট থাকে, যেগুলো আপনার জিজ্ঞেস করতে হয় যে কেয়ারলেস মিস্টেক করে কিনা, কনসেন্ট্রেশন নাই, কেউ আনসার দেওয়ার আগেই ও কথা বলতেছে, কাউকে আনসার দিতেছে না, অনেক লাউড, এক্সেসিভ টক। তারপর ওরা হচ্ছে মানে কনসেন্ট্রেশন তো বললামই, ফরগেট ডেইলি অ্যাক্টিভিটিস, কিছু মনে থাকে না, বুঝছেন? এগুলো জিজ্ঞেস করবেন। রিস্ক ফ্যাক্টর জিজ্ঞেস করতে হয় কিছু, যে কোনো জন্মের সময় কোনো ব্রেন ইনজুরি হয়েছে কিনা, প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট ছিল কিনা, ওর মা স্মোক করছে কিনা, ড্রিঙ্ক করছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানকার মহিলারা ওই যে প্রেগনেন্সি অবস্থায় স্মোক করে, বুঝছেন? হুম। আচ্ছা, তখন আপনি বলবেন যে এটা আপনার ডায়াগনোসিস, বলবেন যে তোমার এগুলো পজিটিভ, সো ইট সিমস লাইক ইউ হ্যাভ এডিএইচডি। তারপর ও বেসিক্যালি আসে জিপির কাছে, আপনি জিপি, বুঝছেন? তো আপনি ওরে রেফার করবেন সাইকিয়াট্রিতে। 18 বছরের পরে কিন্তু অ্যাডাল্ট। এখানে এখানে মানে এখানকার সিস্টেম কি আমি বুঝি না। এক স্কিজোফ্রেনিক একটা পাগল ধরেন 17 বছরে ধরা পড়ছে, আর্লি অনসেট থাকে তো। ও ও 1 বছর ক্যাম্পসে থাকে, মানে বাচ্চাদের ইউনিটে। ওর যেদিন ওর 18 হয়, তারপর ওর নতুন রেফারাল লাগে। মানে এরকম অনেক পেশেন্ট আছে যে মাঝখানে 6 মাস কোনো ট্রিটমেন্ট পায়নি। মানে এখানে নিয়ম 18 বছরের পরে ক্যাম্পসের থেকে ট্রিটমেন্টও দিতে পারবে না। এভরিথিং লাইক ক্লোজড। সো ওই পেশেন্ট 6 মাস পুরা পাগল, উন্মাদ। তারপরে আবার যায় বড়দের সাইকিয়াট্রিতেও যাইতে পারে, কারণ ওই যে এখানে তো এত মানে সময় লাগে না সবকিছুতে। তো 18 বছর এই পেশেন্টের 18 বছর থাকে, তো আপনি সাইকিয়াট্রিতে রেফার করবেন। আর একটা ওষুধের কথা বলতে হয়, আমরা ওই যে মিথাইল ফেনিডেট এই ওষুধগুলো দেই আর কি, অ্যামফিটামিন, মিতাল পেইন্টেড। আচ্ছা আপু, মিথাইল ওই যে ফেনিডেট, অ্যামফিটামিন, এগুলো ওই যে আমরা ইসেদের দিই, এডিএইচডি বাচ্চাদের দিই। সিবিটি দিবেন, ডায়েট, এক্সারসাইজ। এটা আপনি যে আমার নোটের মধ্যে লেখা আছে একটু পড়েন আর কি। মিতাল আচ্ছা পেইন্টেড। আপু, কেস গুলাতে ড্রাগের স্ট্রেন গুলা কি বলা লাগে পেশেন্টকে যখন না আমি ম্যানেজমেন্ট বলবো? না, ড্রাগ দরকার নেই। রেজিস্ট্যান্ট বলতে হয় না। কিছু যে 2-1টা অ্যান্টিবায়োটিক যেগুলো থাকে ওটা একটুখানি মুখস্থ পড়ে ফেলেন, কিন্তু স্ট্রেংথ বলতে হয় না। আই উড লাইক টু চেক বিএডএফ, দ্যাটস ইট, এটা বলে দিবেন একটু স্মার্ট ভাবে আর কি। ওইখানে যেগুলো ড্রাগের ডোজ বলতে হয়, ওখানে বিএনএফ রাখা থাকে অনেকগুলো স্টেশনে আপনার টেবিলের উপর। ও, না এমনি আমি ম্যানেজমেন্ট পার্টে ধরেন আমি অ্যালেন্ডোনিক না ওষুধ না দিচ্ছি, না আমি না, বলবো না এগুলো যে নিয়ে ওরা এত। বদার না। আপনি যদি হিস্ট্রি টেকিং সব বলতে পারেন, ওরা বদার না ডোজ নিয়ে। জাস্ট আচ্ছা, ড্রাগের নাম বললেই হবে। এনাফ। হ্যাঁ, ড্রাগের নাম বলতে না পারলে সমস্যা নেই। উম, আচ্ছা, আমরা একটু এটা পড়ি, ডিপ্রেশনটা পড়ি খুব তাড়াতাড়ি। সাইমা আপু শুনতেছেন তো না? জি আপু। আচ্ছা, ওকে। আচ্ছা, ডিপ্রেশন কি জিনিস বলেন, একজন বলেন। আপু 4টা ডিসঅর্গানাইজ থাকলে 1 মাসে বেশি। ডিসঅর্গানাইজ এক স্ট্রেস না আপু, এটা 2 উইকস আপু, ও 2 1 উইকস। মাস না। 2 weeks মানে লস অফ ইন্টারেস্ট হুম, এন্ড নো মুড আমার মনে হয় থাকবে অল দ্য লাস্ট টাইম ওই যে, মনে হয়। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া ছিল আর কতগুলা মেইন ক্রাইটেরিয়া ছিল, যার মধ্যে একটা থাকতে হয়, মাইনর কিছু ক্রাইটেরিয়া ছিল, ওইগুলো ফুলফিল হলে। বলেন আপনাদের যে কটা মনে পড়ে।
low mood, loss of interest in doing activities that he usually enjoy করতো। আর এরপরে হচ্ছে low appetite, এরপর loss of inability to sleep। হ্যাঁ, আমি আবার আর কি আপনারা বলার পর চেক করলাম। আইসিডি আমরা বেসিক্যালি ইউকেতে ICD-11 টা ফলো করি। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। অ্যাকর্ডিং টু ICD এটা হচ্ছে at least 2 weeks। 2 সপ্তাহ যাবত যদি কারো এই সিম্পটম থাকে হুম, তাহলে আমরা ইয়া করব। ডিপ্রেশন ডায়াগনোসিস করব। হুম। ওকে। ওকে। হ্যাঁ, সো যেটা বলছেন ওইটাই যে আচ্ছা আমার এই খাতার মধ্যে আমি যখন পিকচার দিব এখানে লাস্ট মান্থ 1 মাস লেখা। আমি পরীক্ষা দিছিলাম আরো 2 বছর আগে। কিন্তু এটা এখন আপনার আমি কাইটা দিব না 2 উইকস বলবেন, বুঝছেন? আচ্ছা, তাহলে ওইটা আপনারা যেটা বললেন যে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন যে ইন লাস্ট 2 উইকস হ্যাভ ইউ বিন বদার্ড বাই ফিলিং লো অর হোপলেস? হোপলেস খুবই ইম্পর্টেন্ট। হোপলেস দিয়ে আগের ক্রাইটেরিয়াতে গুলাতে থাকতো না। হোপলেসনেস যেটা এইটা ICD-11 এ খুবই ইম্পর্টেন্ট এই ওয়ার্ডটা। আপনি বললেন হোপলেসনেস, ডিপ্রেসড এগুলো জিজ্ঞেস করবেন। লাস্ট 2 উইকস মোস্ট অফ দ্য টাইম হ্যাভ ইউ বিন did you have very low interest in day-to-day activities and have you had very low energy level? তো ও সবকিছুর ক্ষেত্রেই বলবে ইয়েস। এবারে আসি মাইনর কিছু সিম্পটম। ডু ইউ ফিল টায়ার্ড, লস অফ, হ্যাভ ইউ লস্ট ওয়েট, হাউ ইজ ইউর স্লিপ? আচ্ছা, আরেকটা যেটা ক্রাইটেরিয়া আপনাদের শিখাবো, এটা আপনি খালি পরীক্ষার জন্য না, আপনি যখন এখানে কাজ করবেন তখনও। এখন আপনি আমারে বলেন, আপনি যদি একটা পেশেন্টকে কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করেন, "ডিড ইউ হ্যাভ দিস? ডিড ইউ হ্যাভ দিস? ডিড ইউ হ্যাভ দিস? ডিড ইউ হ্যাভ" এটা কি শুনতে ভালো শোনায়? না। হুম, প্রথম কোয়েশ্চেন যদি বলেন, "ডিড ইউ হ্যাভ লো এনার্জি?" তাহলে পরের কোয়েশ্চেন যদি ইনসমনিয়া দিয়ে জিজ্ঞেস করি, "ডিড ইউ হ্যাভ পুর স্লিপ?" এটা আমি জিজ্ঞেস করব? না। তাহলে কেমনে জিজ্ঞেস করতে পারি স্লিপটা? How about আমি your একটু আগে sleep pattern? আমি how about your sleep? হ্যাঁ, এক্সাক্টলি। সো এখানে সিম্পটম অনেকগুলো আছে কিন্তু জিজ্ঞেস করবেন ভিন্ন, ভিন্নভাবে। হুম, তারপর আপনি জিজ্ঞেস করবেন লিবিডোর কথা জিজ্ঞেস করবেন মাস্ট। Concentration, how is your concentration? Do you feel worthlessness? Do you have any unreasonable guilt? কারণ ডিপ্রেশনের পেশেন্টদের গিল্ট থাকে। বলে যে মানে গিল্ট বলতে কি যেকোনো কিছু নিয়ে গিল্ট। আমি এটা করতে পারতেছি না, আমার এইটা হইতেছে, আমার সেইটা হইতেছে, গিল্ট থাকবে একটা। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো করলেন। এখন আমরা জিজ্ঞেস করব সেলফ হার্ম। সেলফ হার্ম আচ্ছা, সেলফ হার্মের কথা জিজ্ঞেস করার আগে আমরা একটু সাইন পোস্টিং করব। এভাবে যে বলতে পারেন যে, "অ্যাডাম, আই এম গোইং টু আস্ক ইউ ফিউ রুটিন কোয়েশ্চেন দ্যাট উই আস্ক অল দ্য পেশেন্টস।" মানে এটা আমি নিজে আমার পেশেন্টকে বলি। কারণ ওদের এটা জিজ্ঞেস করলে মাথা গরম হয়ে যায়। কেন জিজ্ঞেস হুম। করলাম সেলফ হার্মের কথা? আচ্ছা, তারপর ওইটা ২ বার সাইন পোস্টিং করবেন দরকার হলে যে, "আই এম গোইং টু আস্ক ইউ ফিউ রুটিন কোয়েশ্চেন উই ইউজুয়ালি আস্ক all the patients to make sure that I am not missing anything." ওকে। বাই এনি চান্স হ্যাভ ইউ হ্যাড এনি থটস অফ সেলফ হার্ম? আমি কিন্তু ২ বার সাইন পোস্টিং করলাম। আবার বাই এনি চান্স বললাম। তাই না? হুম, বুঝছেন আমার কথা দুজন? জি। ওকে। হ্যাভ ইউ হ্যাড এনি সেলফ হার্ম? তখনও বলতে পারে যে হ্যাঁ, আমি চিন্তা করছি বা করি নাই। প্লাস মাইনাস যেটাই বলুক। কারণ এগুলোর উপর ডিপেন্ড করে আপনি ডিফারেনশিয়েট করবেন আইদার মাইল্ড ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন অর সিভিয়ার ডিপ্রেশন। এখন কেউ যদি বলে, ধরেন আমি বলছি আমি জীবনে চিন্তা করি নাই। রেশমি আপু বললেন, "হ্যাঁ, আমি চিন্তা করছি। আমি প্যারাসিটামল কিনছি ১০০ টা কিন্তু আমি খাই নাই।" আর সাইমা আপু বলল, "আমি অলরেডি খায়া দেয়া শেষ।" তাহলে কার ডায়াগনোসিস কি হবে? আমারটা আপুটা সিভিয়ার। সিভিয়ার, হ্যাঁ? আমার আপুটা সিভিয়ার। আপনারটা মডারেট, আমারটা মাইল্ড। ঠিক আছে? হুম, কিন্তু তখনই আমরা বলব না। তাহলে এগুলো আপনার পয়েন্টগুলো মাথায় জমাবেন। আমি একটু হুম, মজা করে বলতেছি যেন এগুলো মনে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট টু ডায়াগনোজ ডিপ্রেশন যদি ইউকেতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপরে আচ্ছা এইখানে যদি একটা মহিলা যদি আসে ইয়াং এজের তাইলে আপনার চাইল্ড বার্থের হিস্ট্রি নিতে হয়। সবসময় মনে রাখবেন একটা ডিপ্রেশন বা স্কিজোফ্রেনিয়া শুরু হওয়ার আগে একটা ট্রিগার থাকে। একটা ট্রিগার ছাড়া কখনো এগুলো শুরু হয় না। আইদার ওদের পেট মারা যায়, ওদের ফ্যামিলি কোনো থাকে। ও তারপরে ওর আরেকজন এসে বলে, একটা ছেলে এসে বলে আমার চাকরি চলে গেছে। হুম, তারপর হইতে পারে এই যে রিটায়ার করে না?
আমি তো ওল্ড এজে চাকরি করি। আমার ওয়ার্ডে আমি যদি চিন্তা করি ২ মাসের মধ্যে ধরেন ৩ থেকে ৪ টা পেশেন্ট ভর্তি হয় আফটার রিটায়ারমেন্ট। রিটায়ার হয়ে গেছে, বাসায় থাকে, এখন কি করবে? পাগল হয়ে গেছে। সো আপনার এভাবে জিজ্ঞেস করতে পারেন, জাস্ট বিফোর you have been feeling low, is there anything significant happen in your life? তখন ও বলে যে আপনি এক্সাম্পল দিতে পারেন। এক্সাম্পল না দিলে ওরা বলে ওইটা। এটা কখন কিছু একটা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, এই যে এখন জিজ্ঞেস করবেন। সেলফ হার্ম জিজ্ঞেস করবেন তারপর। মানে আপনি পর দেখুন ডায়াগনোস করার ইয়াম্মি, জন্য কি? এটা আর ইয়াম্মি, কি ডিডি ইয়াম্মি। আর কি। হুম, ওয়ান কাইন্ড অফ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। যদি এটা আফটার ইয়াম্মি। চাইল্ড বার্থ হয় তাহলে তো এটা হয়ে যাবে পোস্টপার্টাম। তাই না? আব্দুল্লাহ, তারপর এখানে আপনি এটা আব্দুল্লাহ। বাইপোলার কিনা এটা জানার জন্য হোয়াট ইজ বাইপোলার? বাইপোলার মানে ওদের একটা ডিপ্রেসিভ এপিসোড থাকবে আর একটা ম্যানিক বা হাইপোম্যানিক এপিসোড থাকবে। ঠিক আছে? এখন এটা আমরা জিজ্ঞেস করার জন্য এভাবে মানে ম্যানিক এপিসোড জিজ্ঞেস করার জন্য বলতে পারি যে হাউ মাচ have you ever had any episode that you you experienced very high energy or you spend lots of money for shopping? জাস্ট ২ টা কোয়েশ্চেন করবেন। পিটিএসডি জিজ্ঞেস করতে পারেন, have you ever had any flashback or nightmare? মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস খালি ২ টা জিজ্ঞেস করবেন। বাইপোলার কিনা ইম্পর্টেন্ট এটা। ডিপ্রেশনের পেশেন্ট বাইপোলার হতে পারে। মানে ওর ম্যানিক হাইপোম্যানিক এপিসোড থাকতে পারে, আপনি তো আর জানেন না। ঠিক আছে? ওইটার পিটিএসডি এই ২ টা জিজ্ঞেস করবেন। আচ্ছা, এবারে আসি এফম্যাম। এফম্যাম জিজ্ঞেস করবেন ফ্যামিলি হিস্ট্রি ব্লা ব্লা। বলতে পারে মার ডিপ্রেশন ছিল। ইউকেতে তো এটা খুবই কমন। মার বাবার ডিমেনশিয়া থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে। আমাদের একটা পেশেন্ট আছে, পেশেন্টের বাবা মার ফ্যামিলি, ভাই বোন সবার স্কিজোফ্রেনিয়া। সবার লিটারেলি মানে লাইক ওর হোল ফ্যামিলি স্কিজোফ্রেনিয়া। এখন পেশেন্ট 60 সামথিং, ক্লোজাপিন পাইতেছে, আরো অ্যান্টিসাইকোটিক পাইতেছে, বাট লাইক সিভিয়ার স্কিজোফ্রেনিয়া আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখেন, যাদের ডিপ্রেশন স্কিজোফ্রেনিয়া থাকে ওদের কিন্তু মর্টালিটি রেট 10 বছর, লাইক 10 to 15 ইয়ার্স, মানে ওরা 10 থেকে 15 বছর আগে মারা যায়। কোনো ফিজিক্যাল কিছু লাগে না, বাট এরা মারা যায় আগে। ঠিক আছে? ওকে, লাইক স্কিজোফ্রেনিয়া বেশি খারাপ আর কি, কারণ আমাদের ব্রেনের এটা এটা কি মেনলি কেন হয়? যাদের ডিপ্রেশন আছে এটা বলছেন আপু? যাদের হ্যাঁ, ডিপ্রেশন ডিপ্রেসিভ মানে লাইক সিম্পটম মেন্টাল হেলথ কন্ডিশন, নট অনলি যে ডিপ্রেশন, কোনো এনি মেন্টাল হেলথ কন্ডিশন, বাট স্কিজোফ্রেনিয়া মোর ডেঞ্জারাস। স্কিজোফ্রেনিয়াতে কি হয়, ডিপ্রেশনও অনেক খারাপ। যদি সিভিয়ার ডিপ্রেশন হয়, মানুষ ক্যাটাটোনিয়া হয়ে যায়, কথা একদম অফ হয়ে যায়। যে ইসিটি দিতে হয়, আমরা ইসিটি তো দেই ডিপ্রেশনে। যদি ম্যানিক থাকে কোনো পেশেন্ট স্কিজোফ্রেনিয়াতে, সেক্ষেত্রেও আপনার ইসিটি দেয়, কিন্তু ওটা খুবই কম আসলে। আর এগুলাতে তো আমাদের ব্রেনের কেমিক্যালগুলো চেঞ্জ হয়ে যায় না। ডিপ্রেশনে আপনার ডোপামিন লেভেল একদম বাইরে যায়। তাহলে এত ডোপামিন লেভেল নিয়ে কি মানুষ বাঁচতে পারে? ও তো মরবেই, বলেন। এরপরে আসি এক্সামিনেশন সবগুলোর ক্ষেত্রে আপনার নর্মাল গুলা বলবেন, ভাইটাল চেক করব। এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বিএমআই। কারণ মোটা পেশেন্টদের ওদের যে হাইপোথাইরয়েডিজম থাকে, ওদের একটা ডিপ্রেশনের চান্স থাকে। বিএমআইটা জিজ্ঞেস করবেন, তখন আপনাকে ফাইন্ডিংস দিবে যে এভরিথিং ইজ ফাইন। বুঝছেন? এবার ডায়াগনোসিস বলবেন যে ইট সিমস লাইক যে ডিপ্রেশন মানে কি, ডিপ্রেশনের ডেফিনেশন দিতে হবে। ডিপ্রেশন মিনস ফিলিং কনস্ট্যান্টলি লো অর কনস্ট্যান্টলি হ্যাভিং লো মুড, losing interest in day-to-day activities or the thing that you used to like before. আচ্ছা, তারপর কিছু ইনভেস্টিগেশন করব। ওমেনের ক্ষেত্রে আপু ওই যে ম্যারিড চিলড্রেনের হিস্ট্রি, ম্যারিড লাইফ এগুলো কি আমি এখানে এসে জিজ্ঞাসা করবো না? মানে না, ওইটা তো আপনি আগে জিজ্ঞেস করলেন না, আপনার পোস্টপার্টাম কিছু ছিল কিনা। ওটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে জিজ্ঞাসা করবো। ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে জিজ্ঞেস করবেন আপনি, বুঝছেন? আচ্ছা, এখন এই পর্যন্ত যখন আপনি আসবেন পরীক্ষার হলে, আপনি কিন্তু অলরেডি জানেন এটা কি ডিপ্রেশন। জানবেন না? যদি না জানেন তাহলে তো আর কোনো কথাই নেই, শেষ। আপনি কোশ্চেনগুলো করে কি বুঝে গেছেন না কি ডিপ্রেশন? সবসময় মনে রাখবেন, আপনার আপনি যে ওয়ার্ডে কাজ করেন, ডিপ্রেশনের ক্ষেত্রে মাইল্ড ডিপ্রেশন আমরা সবাই জানি। মানে ধরেন আমি বলতেছি আমার ডিপ্রেশন, কিন্তু I can do everything, my day to day activities, I can go for work, that is mild depression. ওইখানে খালি আমরা সিবিটি ট্রিটমেন্ট দিব, ওইখানে লাইফস্টাইল সিবিটি, দ্যাটস ইট, কোনো আদার ট্রিটমেন্ট নাই। যদি কারো মডারেট ডিপ্রেশন আমরা বুঝবো, পেশেন্ট বলবে যে আমি ঘুমাইতে পারি না, কনসেন্ট্রেশন নাই, কাজে যাইতেছি বাট আই ডোন্ট হ্যাভ কনসেন্ট্রেশন, লাইক মডারেট। ও হয়তো
ও হয়তো চিন্তা করে সেলফ হার্ম করবে কিন্তু এখনো করে নাই, ঘুমাইতে পারতেছে না ঠিক মতো। সিভিয়ার ডিপ্রেশন, পেশেন্ট অলরেডি আপনার সেলফ হার্ম করবে, হাত পা কাটবে, এগুলো সব করে, ওইটা হচ্ছে সিভিয়ার। মডারেট ডিপ্রেশনে আপনি ট্রিটমেন্ট দিবেন, আপনি জিপি ট্রিটমেন্ট দিতে পারে, আপনি এসএসআরআই শুরু করবেন। তাহলে এখানে পয়েন্টগুলো লেখেন, পয়েন্টগুলো হচ্ছে প্রথমে লেখেন লাইফস্টাইল, মেডিকেশন, সিবিটি, ক্রাইসিস কার্ড, ফলো আপ, লিফলেট। 5টা পয়েন্ট হলো, তাই না? কি বললাম প্রথমে? লাইফস্টাইল। medication, এখন CBT, মডারেট আর সিভিয়ার পেশেন্টের প্রথমে আপনি মেডিকেশন দিয়ে শুরু করবেন, তারপর লাইফস্টাইল, ক্রাইসিস কার্ড, ফলো আপ, লিফলেট। আর যেটা মাইল্ড ডিপ্রেশন সেটা আপনি নর্মাল লাইফস্টাইল দিয়ে শুরু করবেন, ঠিক আছে? এখন এগুলো কি জিনিস আমি বলি। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা শুরু করবো ইউজুয়ালি, সো উইড লাইক টু স্টার্ট এসএসআরআই, সার্ট্রালিন বা সিটালোপ্রাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট দিতে পারেন। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট, খালি নামটা বলবেন। উইড লাইক টু স্টার্ট উইথ অ্যান অ্যান্টিডিপ্রেসেন্ট, সার্ট্রালিন অর সিটালোপ্রাম, কোনো সমস্যা নেই, সিটালোপ্রাম বলতে পারেন একদম প্রথম ড্রাগ এটা। ওকে, এখন আপনার moderate, severe দুটাতে medication আর CBT দিব। আমি বলতেছি আপু, হ্যাঁ, মডারেটের ক্ষেত্রে পাঁচটা যে পয়েন্ট বললাম 5টা পয়েন্টই যাবে, সিভিয়ারের 5টা পয়েন্টই যাবে। হুম, এখন সিভিয়ার ডিপ্রেশনে বেসিক্যালি মানে রিয়েল লাইফে কি হয়, ধরেন ওইটা একটা ওষুধ শুরু করে আমরা 1 মাসে দেখলাম কোনো ইমপ্রুভমেন্ট নাই, আমরা আরেকটা ওষুধ অ্যাড করলাম, এসএসআরআই এসএনআরআই অ্যাড করলাম সাথে। ধরেন মির্টাজাপিন, ভেনলাফেক্সিন, 2টা ড্রাগ অনেক ভালো কাজ করে, 2টা অ্যান্টিডিপ্রেসেন্ট দিলাম রিয়েল লাইফে আর কি। পরীক্ষার সময় তো আপনাকে এত কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে আপনি বলবেন যে যদি পেশেন্ট জিজ্ঞেস করে ডক্টর ইফ দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট, তখন আপনি বলতে পারেন উই ক্যান অ্যাড অ্যানাদার অ্যান্টিডিপ্রেসেন্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। ডিপ্রেশনের পেশেন্টের মির্টাজাপিন আর ভ্যানলাফ্যাক্সিনকে বলে হইতেছে রকেট ফুয়েল, মানে এটা দিলে পেশেন্ট একদম চাঙ্গা হয়ে যায়, ভালো হয়ে যায়, মোস্ট অফ দ্য পেশেন্ট 80%। বুঝতে পারছেন? তো এগুলো আপনার পরীক্ষা লাগবে না, এটা এক্সট্রা কথা বললাম। তাহলে আপনি ট্রিটমেন্ট দিলেন, কিন্তু ট্রিটমেন্টে যেটা দরকার আপনার প্ল্যাব 2-তে পাস করার জন্য এডুকেশন। এই যে দেখেন না যে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট খাইতেছে হঠাৎ করে সুইসাইড করছে, বাংলাদেশে তো এরকম অনেক আছে, এখানেও আছে, বুঝছেন? ওখানে বেসিক্যালি অ্যান্টিডিপ্রেসেন্ট কাজ করতে ধরেন আমরা এটা শুরু করি 50 মিলিগ্রাম দিয়ে অ্যান্টিডিপ্রেসেন্টের ডোজ, সার্ট্রালিন 50 মিলিগ্রাম, দেন উই ইনক্রিজ 75, নাহলে 100 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। এখন ধরেন, কিন্তু আপনি যখন শুরু করবেন এটা কাজ করা শুরু করে হইতেছে 2 সপ্তাহ থেকে, আর একদম 100% কাজ করে 6 মান্থস থেকে। এটা পেশেন্টকে বলতে হবে যে আপনি তো বললেন ডায়াগনোসিস সিমস লাইক ইউ হ্যাভ মডারেট ডিপ্রেশন, ইউ উইল স্টার্ট সার্ট্রালিন অ্যান্টিডিপ্রেসেন্ট, but you need to take it continuously for 6 months, and it will take up to 4 weeks to start showing its effect. Please do not stop the medication without consultation. ওরা এই ধরেন ওদের কি বলতে গেলাম, ওরা যদি এই ওষুধটা ধরেন 1 মাস খায়, ওদের ব্রেন কেমিক্যাল আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, তো হঠাৎ করে যদি ওরা অফ করে দেয় তাহলে হঠাৎ করে কি হবে, সবকিছু মানে উল্টাপাল্টা হয়ে যাবে বেসিক্যালি। তখনই আর কি পাগলামি, অনেক সময় ওরা মানে যেটা সাইকোসিস বলে, পাগলামি যেটা বলে আর কি, হ্যালুসিনেশন হয়, ওগুলাও হইতে পারে। তো এটা আর কি উইদাউট কনসালটেশন অফ করবেন না, অফ করবা না, এটা আপনারা শিখাবেন আর কি। গেল লাইফস্টাইলের কথা, আপনারা এই ওইটিতেই পড়ছেন, প্ল্যাব 1-এ পড়ছেন যে ট্রাই টু ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, try some medication, you can go for 30 minutes walk every day, মানে এগুলো এই সমস্ত কথা, eat fresh and healthy food, এগুলো বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ক্রাইসিস কার্ডটা কি জিনিস, কালকে আপনাদের বলছি যে আমাদের যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকে মেডিসিনের, যে কোনো কিছু ইমার্জেন্সি, আপনার টক্স মানে ওভারডোজ নিল, এই নিল, হাত পা কাইটা গেল, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ওটা আমরা কই যাই? ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাই, তাই না? আর আমি আগে জানতাম না, প্ল্যাবের আগে, মানে প্ল্যাবের সময় ঠিক মতো বুঝতাম না ক্রাইসিস কার্ডটা কি। ক্রাইসিস টিমটা হইতেছে, ধরেন এই নাম্বারটা ওদের দিয়ে দেয় যারা ডিপ্রেশন, ওরা রাত 3টা-4টা বাজে ফোন দিয়ে বলে যে আমি এখন মরে যাব, আমি এখন ওভারডোজ নিব। সো ধরেন আধা ঘন্টার মধ্যে ক্রাইসিস টিমের লোকজন যায়, একদম ওরা উদ্ধার করে, এটা হইতেছে ক্রাইসিস। সো এটা খুবই সুন্দর মতো বলবেন, উইল প্রোভাইড ইউ আ ক্রাইসিস কার্ড, দেয়ার উইল বি আ নাম্বার, ইউ ক্যান কল দ্যাট নাম্বার অ্যাট এনি টাইম ওয়েন ইউ ফিল লো, and there will be always someone for you.
আমি যেমনি বললাম এমনিই বলবেন। এমনি বললে পেশেন্ট একদম রিঅ্যাসিওর হয়ে যাবে। দেয়ার উইল বি, বলেন রেশমি আপু। Uh, we will provide you a crisis card. There will be a number. You can call whenever you feel low. There will be someone. অলওয়েজ সামওয়ান। There will be always someone to help you. হ্যাঁ, ওকে। এখন গেল, এখন লাস্ট যেটা ইম্পর্টেন্ট ফলো আপ। এখানে আমি ফলো আপটা খুব স্ট্রেস দিয়ে বলছি, তাই না? ফলো আপ, পেশেন্টের বয়স যদি লেস দেন 30 হয়, উই উড লাইক টু সি ইউ ইন 1 উইক, এক সপ্তাহের মধ্যে ফলো আপ করবো। পেশেন্টের এজ যদি মোর দেন 30 হয়, তাহলে উইল সি উইদিন 2 উইকস। 30 নিচে হলে 1 সপ্তাহ, উপরে হইলে 2 সপ্তাহ। ঠিক আছে? ওকে। আর সিবিটির কথাটা বলবেন। আচ্ছা, সিবিটিটা আপনি সিবিটিটা লিখে রাখেন, সার্চ দিবেন এনএচএস এ। ওই যে আপনাদের দেখাইছি না এনএচএস ওয়েবসাইট, ওখানে সিবিটি লিখবেন, দেখবেন অনেক সুন্দরই চলে আসবে। আমি খালি শর্টকাটে একটু লিখে, ওরা খালি জিজ্ঞেস করে হোয়াট ইজ সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আমি শর্টকাটে লিখে রাখছিলাম যে সো সিবিটি ইট ইজ ওয়ান কাইন্ড অফ থেরাপি দ্যাট উইল হেল্প ইউ টু ম্যানেজ ইউর প্রবলেম অ্যান্ড দ্য ওয়ে ইউ থিঙ্ক অ্যান্ড বিহেভ। আপনি একটু ওখানে সার্চ দিয়ে একটু পড়েন এনএচএস ওয়েবসাইটে। কারণ এখানে একটা পেশেন্ট আপনার আসে, আচ্ছা আরেকটা পেশেন্ট আসে আপনার মাইল্ড ডিপ্রেশন আপনি ডায়াগনোস করছেন, বুঝছেন? এখন পেশেন্ট প্রেজেন্টেড উইথ ওয়েট লস অ্যান্ড আপনি সিবিটি দিছিলেন, মাইল্ড ডিপ্রেশন যেহেতু ছিল, মাইল্ড ডিপ্রেশনে লাইফস্টাইলের সাথে সিবিটিটাও দিবেন, বুঝছেন? কিন্তু এখন ওয়াইসা বলে সিবিটি ইজ নট ওয়ার্কিং, কাজ করতেছে না সিবিটি। তাহলে আমরা কি করব? ওখানে মেডিকেশন শুরু করে দিব সেম ভাবে, সার্ট্রালিন। আচ্ছা, একটা জিনিস, এই যে আমরা যে সেক্সুয়াল লিবিডোর কথা জিজ্ঞেস করছি না, একটু মনে রাখেন যে সার্ট্রালিন ক্যান এফেক্ট আপনার লিবিডো, সেক্সুয়াল অ্যাক্টিভিটি। সেক্ষেত্রে আমরা দিব রিবক্সিটিন। রিবক্সিটিন ইজ সেফ ড্রাগ। আচ্ছা, সিভিয়ার ডিপ্রেশন আপনারা জানেন, এগুলো সব জানেন। ওকে, এইটা হচ্ছে আপনার ডিপ্রেশন। স্কিজোফ্রেনিয়াটা আপনারা পড়বেন। খালি একটা জিনিস আমরা অ্যাড করবো, আমরা যে ওইখানে জিজ্ঞেস করছিলাম না যে সেলফ হার্মের কথাটা, সেলফ হার্মের কথা জিজ্ঞেস করার পরে হ্যালুসিনেশনটা খালি জিজ্ঞেস করবেন এক্সট্রা। এখন হ্যালুসিনেশন কি জিনিস আপনারা তো জানেন, অডিটরি ভিজুয়াল হ্যালুসিনেশন। জি। পেশেন্ট এমন কিছু দেখে যেটা ওখানে নাই, বা এমন কিছু শোনে যেটা ওখানে নাই। কিন্তু এই কোশ্চেনটা আমরা কিভাবে জিজ্ঞেস করি? হ্যালুসিনেশনের কোশ্চেনটা কিভাবে জিজ্ঞেস করি? Do you see anything even though? আচ্ছা, সবসময় মনে রাখেন এই হ্যালুসিনেশন আর সেলফ হার্মের কোশ্চেন পেশেন্টের থাকে, কিন্তু পেশেন্টকে জিজ্ঞেস করলে পেশেন্ট অনেক মনে করে যে ওকে জাজ করতেছি আমরা, বুঝছেন? তো এই দুইটা কোশ্চেনে সারা জীবন যেখানে জিজ্ঞেস করেন সাইন পোস্টিং করবেন। আমরা যে সেলফ হার্মে শিখলাম না সাইন পোস্টিং করতে, জি। এখানে আপনি কিভাবে সাইন পোস্টিং করবেন? ওকে, সো অ্যাডাম, when people feel, এটা আপনি থার্ড পারসন দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবেন। when people feel low and upset, মানে ও তো আপনাকে লো আপসেটের কথা বলে। sometimes they tend to see things and hear things that other can't. দুইজন একটু রিপিট করেন এটা, কারণ এই কোশ্চেনের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সিভিয়ার ডিপ্রেশন আর স্কিজোফ্রেনিয়া এই দুইটা হয়, এই জাস্ট একটা হ্যালুসিনেশনের কোশ্চেনে। কারণ সিভিয়ার ডিপ্রেশনে হ্যালুসিনেশন থাকে না, স্কিজোফ্রেনিয়ায় হ্যালুসিনেশন থাকে। বলেন। So Adam, when people feel low and upset, some people see or hear things Some that people other tend to, মানে দেখতে পারে নাও দেখতে পারে। Some people tend to see and hear things that other can't. By any chance, have you ever had those experience? আবার সাইন পোস্টিং করলেন। Do you have that experience? না, by any chance. কারণ এখন আপনি যদি আপনার জিপির কাছে যান, আপনার যদি জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ হ্যালুসিনেশন, আপনার কি এটা ইনসাল্টেড ফিল হবে না? এটা তো আমরা তো বাঙালি আর কি হজম করিনি, কিন্তু এটা ওদের কাছে অনেক মানে একটা খারাপ একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন আমরা সাইন পোস্টিং করব দুইবার করে। দ্যাটস ইট। স্কিজোফ্রেনিয়া ডেফিনেশন আমি ছবি পাঠাবো। আচ্ছা, স্কিজোফ্রেনিয়া ধরেন বাসায় এরকম যদি একটা হয়, তাহলে ওইটা ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট কিন্তু অ্যাডমিশন, Admission. পাগল হয়ে গেছে পুরো, ওইটা কিন্তু বাসায় রাখতে পারবো না। সো উইড লাইক টু রেফার ইউ আর্জেন্টলি টু ক্রাইসিস টিম।
ক্রাইসিস রেজলিউশন হোম ট্রিটমেন্ট, মানে ক্রাইসিস টিম যায় ওদের ট্রিটমেন্ট দেয়, যায় ওদের মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করে, আইদার ওরা ডিসাইড করে যে পেশেন্ট বাসায় থাকতে পারবে নাকি হাসপাতালে অ্যাডমিশন লাগবে। ক্রাইসিস টিমটা হচ্ছে একটা টিম, বুঝছেন, ওখানে কনসালটেন্ট থাকে, আরও আপনার নার্স থাকে, তারপরে সোশ্যাল সার্ভিস থাকে, ওরা যায় মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট করে। মানে এগুলো অনেক তাহলে কঠিন জিনিস, এগুলো আপনাদের এখন দরকার নেই আর কি। তাহলে আমরা কি বলবো, মানে আপনি অ্যাডমিশন? বলবেন যে আই উড লাইক টু রেফার ইউ আর্জেন্টলি টু দ্য ক্রাইসিস টিম, ইউ মাইট নিড হসপিটাল অ্যাডমিশন, এটা বলে দিবেন। আর এখানে আপনি বলতে পারেন যে জিজ্ঞেস করতে পারি কি ট্রিটমেন্ট দিবে, আপনি 2টা অ্যান্টিসাইকোটিকের নাম বলতে পারেন। কি অ্যান্টিসাইকোটিক আছে বলেন তো, জানেন কিনা? 2টা কোনটা? একটা নাম, এনিথিং। রিসপেরিডন, এমিটিপটাইলিন, সিটালোপ্রাম, রিসপেরিডন। সিটালোপ্রাম অ্যান্টিডিপ্রেসেন্ট, রেসপেরিডন, হ্যাঁ। তো রিসপেরিডন, অ্যান্টিসাইকোটিক হচ্ছে আপনার 2 ওলেনজাপাম। জেনারেশন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন আমরা পড়ছি না। ফার্স্ট জেনারেশন যেটা জিন ফ্যামিলি, কার্বামাজিপিন, ওগুলো এখন দেয় না, বুঝছেন। আমরা সেকেন্ড জেনারেশন দেই, লাইক ওলানজাপিন, প্যালিপেরিডন, রেসপেরিডন, হ্যালোপেরিডল ফার্স্ট জেনারেশন। কিন্তু এটা যখন মানুষ ম্যানিক থাকে, হ্যালোপেরিডল হচ্ছে বেস্ট ড্রাগ। এটার অনেক সাইড ইফেক্ট হার্টের উপর, এই জন্য আমরা দিই না, কিন্তু শর্ট টার্মে খুব ভালো কাজ করে। ইউজুয়ালি এখন ইউকের সবচেয়ে বেস্ট ড্রাগ হচ্ছে কুইটাপিন। কুইটাপিন হচ্ছে অ্যারিপ্রাপেজল। কিন্তু কনভেনশনাল যেটা আমরা দেই, কুইটাপিন দেই, ওলানজাপিন দেই, রেসপেরিডন দিই, এগুলা দিই 3টা। আর সবচেয়ে ভালো ড্রাগ হচ্ছে অ্যারিপ্রাপেজল, কিন্তু এটা কাজ করে খুবই স্লোলি। মানে খুব স্লোলি কি, মানে যে আর কি আধা পাগল, ঠিক আছে। আর এগুলা খুব ভালো ডোজে দেয় আর কি, হাই ডোজে দেয়। আর আপনার অনেক সময় ইনজেকশনও দেয়, ওরা বলতে পারে, কারণ এখন তো ধরেন এই সেম জিনিসই বারবার আসে, তো ওরা তো একটু 2টা একটা কোয়েশ্চেন নতুন বলতে পারে। তো আমরা যে প্যালিপেরিডন একটা আছে, রেসপেরিডন, এগুলো আমরা ইনজেকশন হিসেবে দিই। আইএম ইনজেকশন দেয় না, যে পেশেন্ট মুখে খাবে না, রিজেক্ট করতেছে, বা ধরেন পেশেন্টই বলে আমি মুখে খাবো না, ওরাল খাবো না, আমাকে ইনজেকশন দাও, তখন আপনার দিতে হবে ইনজেকশন। আর আপনার বাই এনি চান্স পরীক্ষা হলে যদি মনে হয় যে এমন একটা কোশ্চেন করছে যেটার আনসার আপনি জানেন না, মানে ওষুধের ব্যাপারে বিশেষ করে, তখন আপনি বলবেন ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আই উড লাইক টু স্পিক উইথ মাই সিনিয়র অ্যান্ড আই উড লাইক টু জাস্ট মেক শিওর হুইচ মেডিকেশন উইল বি বেস্ট ফর ইউ। মানে পেশেন্টকে বুঝাবেন যে আপনি পারেন, কিন্তু তখন আপনার মনে আসতেছে না, কিন্তু আপনি ওইটা তো আর বলবেন না, বলবেন যে আই উড লাইক টু স্পিক উইথ মাই সিনিয়র টু মেক শিওর দ্যাট উইল গিভ ইউ দ্য বেস্ট ট্রিটমেন্ট। মানে আর কি একটু ঘুরায় পেঁচায় কথা বলবেন, সব সব কথাই ঘুরায় পেঁচায় বলবেন। আচ্ছা, আমরা একটু ব্রেক নিই, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে কম্বাইন্ড স্টেশন টিচিংটা শুরু করব। আমরা ঠিক 11:40-এ আসি আবার, হ্যাঁ আপু, জাস্ট আচ্ছা, 8 ঠিক আছে। মিনিট, ওকে।